আজ আজ 18 মে 2026। মাঝখানে একদিন আছে, এর পরের দিন জীববিজ্ঞান পরীক্ষা, এসএসসি 2026-এর জীববিজ্ঞান পরীক্ষা। তো এই শর্ট সময়ে অনেকেই চায় যে মোটামুটি কোন কোন টপিক্সের উপর গুরুত্ব দিয়ে পড়লে আমরা একাধিক প্রশ্ন বা সহজেই কমন পেতে পারি। যেহেতু 2026 সালের সিলেবাসটা হচ্ছে শর্ট সিলেবাস, সুতরাং এখান থেকে সহজে ভালো একটা ফলাফল আশা করা যায় বা পাওয়া যেতে পারে যদি আমরা গুরুত্বপূর্ণ টপিকস মেনে পড়ি। তো যারা এমনিতেই ভালো স্টুডেন্ট তারা তো সব কিছুই ভালোভাবেই পড়ে আর স্কিপ করে না, সুতরাং আর যারা একটু মিডিয়াম বা একটু লো লেভেলের স্টুডেন্ট তারা চায় যে মোটামুটি সাজেশনটা যদি আর একটু গুছিয়ে পাওয়া যেত, অথবা যে গুরুত্বপূর্ণ যে টপিকসগুলো থেকে প্রশ্ন আসেই বা আসবেই, তারা এটাই চায়। তো এই বিষয়গুলো নিয়ে একটু করে সামারাইজ করা হবে আজকে, বা আমি চেষ্টা করব যে 6টা অধ্যায় মিলে শর্টলি যে গুরুত্বপূর্ণ যে টপিকসগুলো আছে সেগুলো একটু দেখানো, যেখান থেকে প্রশ্ন অবশ্যই আসবে, যেগুলো নিয়ে 90% বা 99%, 90 এবং 99% এইরকম কিছু প্রশ্ন মানে এসেই থাকে। যে প্রশ্নগুলো নিয়ে বা যে টপিকসগুলো নিয়ে আমি একটু দেখাবো আজকে। তো আজ প্রথম অধ্যায়, যেহেতু শর্ট সিলেবাস জীববিজ্ঞান 2026-এর প্রথম অধ্যায় হচ্ছে জীবন পাঠ। এই জীবন পাঠে যে গুরুত্বপূর্ণ টপিকসগুলো রয়েছে এগুলো নিয়ে আমি একটু বলবো। এখানে প্রথমে দেওয়া আছে যে ভৌত এবং ফলিত শাখার যে নামগুলো, ভৌত এবং ফলিত শাখার যে নামগুলো। ভৌত ফলিত শাখা মানে ভৌত শাখা কাকে বলে এবং ফলিত শাখা কি, এটা নিয়ে একটু দেখাই। অর্থাৎ প্রথমে যে আলোচনাটা থাকবে ভৌত শাখা কি, অর্থাৎ যেখানে তাত্ত্বিক বিষয়াদি নিয়ে আলোচনা করা হয়, যেমন ট্যাক্সোনমি হতে পারে, আবার সাইটোলজি হতে পারে, হিস্টোলজি হতে পারে ইত্যাদি। আবার এখানে আরেকটা বিষয় আছে যে ভৌত শাখার পরে এটার সঙ্গে রিলেটেড আরেকটা কি ছিল, ফলিত শাখা। ফলিত শাখা যেখানে তত্ত্বগত জ্ঞানকে কাজে লাগিয়ে মানব কল্যাণে যা কিছু আবিষ্কার করা হয় সেটা হচ্ছে বিশুদ্ধ, সেটা হচ্ছে তোমার ফলিত শাখা। যেমন হতে পারে এগ্রিকালচার হতে পারে, তারপর আবার হতে পারে অ্যান্টোমোলজি হতে পারে, তারপর কি বলে বায়োইনফরমেটিক্স হতে পারে, মেডিকেল সায়েন্স হতে পারে ইত্যাদি। তো এইখানে ভৌত এবং ফলিত যে শাখাগুলো আছে এই শাখাগুলো থেকে একটা বা দুইটা প্রশ্ন দেওয়া হয়। অনেক সময় দেখা যাচ্ছে যে এমসিকিউতে দেওয়া হয় বা এমসিকিউতে আসে, আবার সৃজনশীলের কয়ে আসে। 2 নম্বর যেহেতু আমি সামগ্রিকভাবে কথা বলছি, যদি বলি যে একটি সৃজনশীল কমন পাওয়ার ক্ষেত্রে প্রথম চ্যাপ্টার থেকে 5 রাজ্য আছে, 5টা যে রাজ্য আছে অর্থাৎ 5 কিংডম। এই 5 কিংডমের মধ্যে 2টা বা 3টা কিংডমের বৈশিষ্ট্য আসেই, অথবা তুলনামূলক আলোচনা আসে, অথবা একটা রাজ্য থেকে আরেকটা রাজ্যে কিভাবে উন্নত, কতটা উন্নত, যেটা আমি এর আগের ক্লাসে দেখাইছি যে একটা সৃজনশীল কিভাবে অ্যান্সার করতে হয়। সেখানে প্রথম চ্যাপ্টারের আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো এইখানে 5টা যে রাজ্য আছে এই 5টা রাজ্যের বৈশিষ্ট্য লাগবে, অবশ্যই ডেফিনেটলি লাগবে। শুধুমাত্র বৈশিষ্ট্য লাগবে না, এই 5 রাজ্যের এতটাই বেশি ইম্পর্ট্যান্ট যে 5 রাজ্যের বৈশিষ্ট্য লাগবে, তারপর লাগবে যে উদাহরণ, বইয়ের নিচে যে উদাহরণগুলো দেওয়া আছে এই উদাহরণগুলো 100% লাগবে, কেননা এই উদাহরণ দিয়েই উদ্দীপক তৈরি করে দেওয়া হয়। আবার উদাহরণের সঙ্গে সঙ্গে যে ছবিগুলো দেওয়া আছে অর্থাৎ ফিগারেশন, এই ছবিগুলো যেটা দেওয়া আছে এই ছবিগুলো লাগবে, কেননা এই ছবিগুলো দিয়েও সাজেশন তৈরি করে দেওয়া হয়। ওকে, এগুলো লাগবে, ডেফিনেটলি লাগবে। আর যদি রাজশাহী বোর্ডের কথা আমি বিবেচনা করি, তাহলে রাজশাহী বোর্ডের শিক্ষার্থীদের, যেহেতু গতবার আমি দেখছিলাম যে মনেরা আর প্রতিষ্ঠা চলে আসছিল, তার মানে এবার মনেরা প্রতিষ্ঠা বাদ দিয়ে প্রশ্ন হবে যদি এই রাজ্য থেকে প্রশ্ন আসে। তাহলে কি কি আছে এখানে, ফাঞ্জাই আছে, প্লান্টি আছে এবং অ্যানিমালিয়া, এদের বৈশিষ্ট্যগুলো লাগবে। ওকে, তারপরে কি আছে যে মানুষের বৈজ্ঞানিক নামকরণ পদ্ধতি ব্যাখ্যা। মানুষের বৈজ্ঞানিক নামকরণ পদ্ধতি বলতে যে 7টা ধাপ আছে, শ্রেণীবিন্যাসের 7টা কোড বা 7টা ধাপ ব্যবহার করে মানুষ অ্যানিমেলের রাজ্যে কেন, তারপর মানুষ ক্লাসে কেন, মানে ম্যামালিয়া ক্লাসে কেন, প্রাইমেট বর্গে কেন, জিনাস এই গণগুলোতে কেন। তো কেন 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 এই কেন উত্তর জানতে গেলে এখানে যে 7টা ধাপ আছে অবতারণা করা হয়েছে। মোটামুটি
এটা যেন কত পৃষ্ঠা, এখানে ব্যাখ্যা দেওয়া আছে বইয়ে, হ্যাঁ বা 11 পৃষ্ঠা 2026-এর বইয়ে, হ্যাঁ 2026-এর বইয়ে 11 পৃষ্ঠায় এই ব্যাখ্যা বা সুশৃঙ্খলভাবে ব্যাখ্যা দেওয়া আছে। তো ওই ব্যাখ্যাটা মানুষের শ্রেণীবিন্যাসের, বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাসের যে ব্যাখ্যা সেটা আমাদের জানতে হবে একটু। তো এখানে ম্যামালিয়াটা বেশি ইম্পর্টেন্ট মানুষের ক্ষেত্রে, মানুষের যে বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস আছে এই ক্ষেত্রে ম্যামালিয়াটা অনেক সময় আসে। তারপর আসে হচ্ছে প্রাইমেট, তারপর আছে হচ্ছে হোমিনিডা কম আসে, হোমো তো আসে আর কি, হোমো আসে। তো এই তিনটা দেখা যাচ্ছে যে ঘুরে ফিরে আসে। আবার অনেক সময় দেখা যায় যে করডাটাও আসে, তো এটা আগে ছিল করডাটা, করডাটাতে কেন পৃষ্ঠে নটোকর্ড যেটা আছে এটা পরবর্তীতে মেরুদণ্ড প্রতিস্থাপিত হয় এবং এর সামনের অংশটা সুষুম্না কাণ্ডে পরিণত হয়। তো এই সমস্ত কারণে করডাটা, তো যাই হোক মোটামুটি এইগুলো একসাথে দেখা যায়। তবে 7টা ধাপই কিন্তু লাগবে, 7টা ধাপের ব্যাখ্যাই লাগবে। এরপরে বলা হয়েছে কি আইসিবিএন এবং আইসিজেডএন এর পূর্ণ নাম সহকারে যে দ্বিপদ নামকরণ পদ্ধতি ব্যাখ্যা আছে সেই ব্যাখ্যাটা জানতে হবে, যে এই যে নামকরণগুলো ল্যাটিন ভাষার মতন হইতে হবে, তারপর আদ্যাক্ষর বড় হবে, সবগুলো ছোট হবে, গণ এবং প্রজাতির নিচে আলাদা আলাদাভাবে দাগ দিতে হবে। এইগুলোই স্পেশালি এগুলো লাগবে, দ্বিপদ নামকরণের নিয়মাবলী অর্থাৎ। এরপরে কি আছে এখানে আমি দিয়ে রাখছি যে কয়েকটা বৈজ্ঞানিক নাম দিয়ে রাখছি, আইসিবিএন ও আইসিজেডএন পুনরূপ সহ দ্বিপদ নামকরণ নিয়ম। এরপরে কি আছে, এরপরে আছে শুধু একটি যে কিছু বৈজ্ঞানিক নাম অনেক সময় দেওয়া হয়, যে নিচের কোনটি সঠিক বৈজ্ঞানিক নাম, 4টার মধ্যে 3টা ভুল দিয়ে একটা রাইট। আবার অনেক সময় দেওয়া হয় যে এটার বৈজ্ঞানিক নাম লেখা, সৃজনশীল কয়ে দেওয়া হয় অনেক সময়। তো এই ক্ষেত্রে আমি কয়েকটা বৈজ্ঞানিক নাম এখানে দিয়ে রাখছি, আম, ধান, কাঁঠাল, শাপলা, মৌমাছি, ইলিশ। এগুলো মোটামুটি একটু বেশি ইম্পর্ট্যান্ট। এর সঙ্গে আরেকটা কথা বলতে চাই যে জাতীয় যে নামগুলো আছে, জাতীয় নামগুলোর মধ্যে থেকে বেশিরভাগ দেওয়া হয় প্রশ্ন। তো আমরা এর বৈজ্ঞানিক নামগুলো সম্পর্কে জানবো অবশ্যই। এটা হচ্ছে প্রথম চ্যাপ্টারের যে টপিকসগুলো আছে, গুরুত্বপূর্ণ টপিকস, টপিকসগুলো এখান থেকে প্রশ্ন এসে দেখা যায় সাধারণত। ওকে, আর রাজশাহী শিক্ষা বোর্ড শিক্ষার্থীদের আমি জানিয়ে দিতে চাই যে অবশ্যই 5 রাজ্যের মধ্যে শেষের যে 3 রাজ্য আছে, অর্থাৎ তৃতীয়, চতুর্থ ও পঞ্চম, যদি প্রশ্ন আসে এই 3টা থেকে অবশ্যই প্রশ্ন আসবে, 99% আমি দিতে পারি। তার মানে এখান থেকে আমরা 7টা মার্ক কমন পাবো যদি আমরা 3টা রাজ্য ঠিকঠাক মতো মুখস্থ করি, 7টা মার্ক এখান থেকে কমন পাবো। এছাড়াও দেখা যাচ্ছে যে এই যে দ্বিপদ নামকরণ পদ্ধতি এটাও লাগবে, তার সঙ্গে কয়েকটা বৈজ্ঞানিক নাম আমি দিয়ে দিয়েছি, মোটামুটি এখান থেকে আসার সম্ভাবনাটাই বেশি। ওকে, এগুলো আমি দিয়ে দিলাম হচ্ছে 70% দিলাম, 70% দিলাম। ওকে, এটা হচ্ছে প্রথম অধ্যায় গেল। তো প্রথম অধ্যায়ের সার সংক্ষেপ এগুলাই মোটামুটি সামারি করলে দাঁড়ায়। আর দ্বিতীয় যদি অধ্যায় বলি, একটা লং চ্যাপ্টার, দ্বিতীয় অধ্যায় নিয়ে যদি আলোচনা করি তাহলে এই অধ্যায়ে আলোচ্য বিষয়ের কোনো শেষ নাই, কিন্তু তারপরেও আমি যদি সামারি করে একটু বলি, অর্থাৎ জীবকোষ এবং টিস্যু, এই চ্যাপ্টারের প্রথমে যে কোষীয় অঙ্গাণুগুলো আছে, এই কোষীয় অঙ্গাণুগুলোর মধ্যে বারবার আসতে দেখা যায় 4 থেকে 5টা অঙ্গাণু। এই 4 থেকে 5টা অঙ্গাণু সম্পর্কে আসতে দেখা যায়, যেগুলো আমি একটু বলবো। যে প্রথমে যার কথা না বলে না, এটা হচ্ছে কোষ প্রাচীর। কোষ প্রাচীরের গঠন এবং এক দুইটা কথাই হচ্ছে কাজ। তাহলে কোষ প্রাচীরের অবশ্যই গাঠনিক যে উপাদানগুলো আছে এবং কি সমন্বয়ে সে গঠিত, কোষ প্রাচীরের গঠন লাগবে এটা। আর কয়েকটা অঙ্গাণু কি আছে, মাইটোকন্ড্রিয়া, বোল্ড অক্ষরে মাইটোকন্ড্রিয়া। আমার সাজেশন ইউটিউবে দেওয়া আছে, তারপরে যদি কারো লাগে অবশ্যই আমাকে
দিও, আমি পিডিএফটা পাঠিয়ে দিব। ওকে, মাইটোকন্ড্রিয়া, তাহলে মাইটোকন্ড্রিয়া সম্পর্কে অবশ্যই জানা লাগবে, কারণ শ্বসনের প্রধান একটা অঙ্গাণু। মাইটোকন্ড্রিয়ার পরে কি আছে? ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট অর্থাৎ প্লাস্টিড, আমরা যদি বলি প্লাস্টিডের ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট এই একটা অঙ্গাণু। এরপরে কি আছে? নিউক্লিয়াস। হ্যাঁ, নিউক্লিয়াসটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট। শুধুমাত্র রাজশাহী বোর্ডের ক্ষেত্রেই নয়, এটা সারা বাংলাদেশ, অর্থাৎ সকল শিক্ষা বোর্ডের জন্যই দেখা যাচ্ছে যে এই যে কোষপ্রাচীর, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড এবং কি আছে? নিউক্লিয়াস। এই চারটা অঙ্গাণু, চারটা অঙ্গাণু মোটামুটি বারবার এখান থেকে আসতে দেখা যায়। তবে নিউক্লিয়াসের মধ্যে কিন্তু ক্রোমোজোম আছে। এই ক্রোমোজোম সম্পর্কেও কিন্তু অনেক সময় দেখা যায় যে ক্রোমোজোমকে বংশগতির ভৌত ভিত্তি কেন বলা হয়, হুট করে এসে দিয়ে দেয়, অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যে এই ব্যাপারটা আছে। তার মানে আমাদের নিউক্লিয়াসটা খুবই ইম্পর্ট্যান্ট। এটাকে কেন্দ্রীয় অঙ্গাণু বলা হয়, আবার সেন্ট্রাল অর্গান বলা হয়, কোষের প্রাণ বলা হয়, কোষের মস্তিষ্ক বলা হয়। কোষীয় অঙ্গাণুর কিছু ডাকনাম আছে, যার মধ্যে এটা একটা। কারণ নিউক্লিয়াসে কোষের মস্তিষ্ক বলা হয়, প্রাণ বলা হয়, কেন্দ্রীয় অঙ্গাণু বলা হয়। ওকে, মস্তিষ্ক। আচ্ছা, এরপর কি আছে? প্লাস্টিড মানে কোষের কিন্তু এটা আবার রান্নাঘর। তার মানে ক্লোরোপ্লাস্ট কোথায় থাকে? পাতার মধ্যে থাকে। ওখানে সেখানে ক্লোরোফিল আছে, সেখানে খাদ্য তৈরি করে উদ্ভিদের বেঁচে থাকে। সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সংঘটিত হয় সেখানে। অবশ্যই এই কারণে কোষের রান্নাঘর বলা হয়। তো এই সম্পর্কে বিস্তারিত, অর্থাৎ গঠন সম্পর্কে আমাদের জানতে হবে। মাইটোকন্ড্রিয়া কি? মাইটোকন্ড্রিয়া শ্বসনের প্রধান একটা অঙ্গ, যে এখানে হচ্ছে কি বলে, চতুর্থ অধ্যায়ে আমরা দেখছি যে দ্বিতীয় ধাপ অর্থাৎ অ্যাসিটাইল কোয়ে, তৃতীয় ধাপ ক্রেবস চক্র এবং চতুর্থ ধাপ ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা ইলেকট্রন প্রবাহতন্ত্র। এই তিনটা ধাপই এখানে সংগঠিত হয়, প্রথম ধাপ ব্যতীত বা প্রথম ধাপ সাইটোপ্লাজমে সংগঠিত হয়। তো এই কারণে এটা অতীব জরুরি একটা অঙ্গাণু। এই সম্পর্কে আমাদের জানতে হবে। কোষ প্রাচীর, অবশ্যই কোষ প্রাচীর উদ্ভিদ কোষের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, এর গঠন সম্পর্কে আমাদের বিস্তারিত জানতে হবে অবশ্যই, ছবি সহকারে। এরপরে কি দেওয়া আছে তার সঙ্গে? এরপরে যদি আমি কথা বলি তাহলে লাইসোজোম সম্পর্কে আমরা একটু জানতে পারি। লাইসোজোম বা লাইসোসোম একই। এখানে আমরা দিয়ে দিতে পারি যে এটা 90%। এটা এই অঙ্গাণুগুলো থেকে প্রশ্ন আসলে দেখা যায়। কোষ অঙ্গাণু শেষ। সরল টিস্যু এবং জটিল টিস্যু প্রকারভেদ। যদি উদ্ভিদ টিস্যু নিয়ে আমি বলি তাহলে এই যে সরল টিস্যু, তারপর হচ্ছে জটিল টিস্যু আছে। অর্থাৎ আমাদের যে জানতে হবে যে প্যারেনকাইমা, অ্যারেনকাইমা, কোলেনকাইমা। এখানে যদি আমি একটু স্পেসিফিক করে লিখে দিই, ওইভাবে না দিয়ে প্যারেনকাইমা, কোলেনকাইমা, অ্যারেনকাইমা, তারপর আছে কি ছিল ওই যে জটিল টিস্যুর মধ্যে আছে হচ্ছে জটিল টিস্যুর মধ্যে কি ছিল একটা, হ্যাঁ, ভাস্কুলার বান্ডল সম্পর্কে আমাদের একটু লাগবে। ভাস্কুলার বান্ডল অর্থাৎ এখানে জাইলেম এবং ফ্লোয়েমের যে ব্যাপারটা আছে, জাইলেম, ফ্লোয়েম, এদের সম্পর্কে আমাদের একটু জানতে হবে। এছাড়া তেমন ভাবে প্রশ্ন আসে না বা দেখা যায় না। তবে ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যুর মধ্যে অনেক সময় পার্থক্য দেখা যায়। তো এই টপিকগুলো আমাদের মোটামুটি লাগবে উদ্ভিদ টিস্যুর মধ্যেকার, যদি আমরা একটু বলি। আর যদি আমি প্রাণী টিস্যু সম্পর্কে বলি তাহলে প্রাণী টিস্যুর মধ্যে কি আছে, যে ওই যে তরল দুধক টিস্যু, অর্থাৎ রক্ত নিয়ে একটু জানতে হবে। যদিও ষষ্ঠ অধ্যায়ে রক্ত নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে, তারপরে এখানে একটু জানতে হবে যে কানেক্টিভ টিস্যু সম্পর্কে। এটা তরল টিস্যু, এছাড়া আছে কি পেশি টিস্যু, তরল পেশি, আর একটা কি আছে নিউরনের গঠন, অর্থাৎ নার্ভ টিস্যু বা স্নায়ু টিস্যু। এইগুলো সম্পর্কে একটা বেশি দেখা যায়। তবে পেশি টিস্যুর মধ্যে কিন্তু প্রশ্ন আসে আবার কি আছে, এই যে তিনটা ভাগ আছে, তিনটা ভাগের মধ্যে একটা আছে ঐচ্ছিক, আর একটা আছে অনৈচ্ছিক, আর একটা আছে কি হৃদপেশি। এখানে দেওয়া হয় এক সময় হৃদে। তো ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি, হৃদপেশি, এখান থেকে কিন্তু বারবার প্রশ্ন আসতে দেখা যায়। আমার নোটসে দিয়েছিলাম যে ঐচ্ছিক পেশির কতগুলো নাম হতে পারে। ঐচ্ছিক পেশির নাম হতে পারে ভলান্টারি মাসল, তারপর ডোরাকাটা পেশি হইতে পারে, আবার হচ্ছে অমসৃণ পেশি হইতে পারে, এগুলো হইতে পারে। আবার এটা আরেকটা নাম আছে, কি আছে, স্কেলেটন, মানে হচ্ছে হাড়ের সঙ্গে যুক্ত থাকে বলে এদেরকে বলা হচ্ছে কঙ্কাল পেশি বলা হয়। আবার অনিচ্ছিক পেশি কি, এটা স্মুথ মাসল।
অনচিক পেশি স্মোক মাসল, যেটা কিনা শরীরের ভিতরের অঙ্গের আচ্ছাদন তৈরি করে থাকে এবং তাদের সংকোচন প্রসারণে সাহায্য করে। ওকে, তো অনচিক পেশির ভিতরে থাকে, তো এটার নাম আছে স্মোক মাসল। তারপর আছে হচ্ছে আবার ইনভলন্টারি মাসল। তারপর আবার আছে হচ্ছে কি বলে, বলা হচ্ছে ডোরা কাটা হেম পেশিও বলা হয়। আবার আছে হচ্ছে নন স্ট্যাটেড মাসল ইত্যাদি। হৃদপেশি কি, হৃদপেশি শুধুমাত্র হৃদপিণ্ডের আবরণ তৈরি করে থাকে, এছাড়া আর কোনো কাজ নেই, তাই এটাকে হৃদপেশি বলা হয় বা কার্ডিয়াক মাসল বলা হয়। এর একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যে ইন্টারক্যালেটেড ডিস্ক আছে এতে, এই কারণে এটা হৃদপেশির একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তো আমরা এই বিষয় সম্পর্কে আমাদের জানতে হবে সাধারণত এখানে। আর সর্বশেষে আছে হচ্ছে স্নায়ু টিস্যুর মধ্যে নিউরনের যে গঠনটা আছে, নিউরনের গঠনটা অনেক সময় আমাদের এসে যায়, কেননা নিউরন বলা হচ্ছে যে নিউরনকে বলা হয় স্নায়ুতন্ত্রের গঠন। স্নায়ুতন্ত্রের গঠন কাজের একককে বলা হচ্ছে নিউরন। তো নিউরনের গঠনটা পুরোপুরি চিত্র সহকারে আমাদের জানতে হয় এখানে। মূলত এটাই দ্বিতীয় চ্যাপ্টারের যে মেন টপিক ছিল এখানে। চ্যাপ্টার কিন্তু অনেক বড়, বা টপিক কিন্তু এই 2-3টা ইয়েতেই কিন্তু আমি সীমাবদ্ধ করে দিয়েছি, কারণ এগুলো বেশি ইম্পর্টেন্ট। এরপর আছে কোষ বিভাজন। কোষ বিভাজনের কথা যখনই মাথায় আসে তখনই আসে সমীকরণিক এবং হ্রাসমূলক কোষ বিভাজন। সমীকরণিক এবং হ্রাসমূলক কোষ বিভাজন। সমীকরণিক, হ্রাসমূলক, সমীকরণিক এবং হ্রাসমূলক কোষ বিভাজন ছাড়া এখানে কিছুই নেই। সমীকরণিকটা হচ্ছে মাইটোসিস, হ্রাসমূলকটা হচ্ছে মিওসিস। এই মাইটোসিস এবং মিওসিস ছাড়া এই তৃতীয় চ্যাপ্টারে অন্য কিছু নাই। তার মানে আমি যদি বলি যে সমীকরণিক কোষ বিভাজন কি, তাহলে এখানে এই অ্যান্সারটা দিতে হবে যে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা, মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা এগুলো সমান সমান হয়ে যায়, যার জন্য এটা সমীকরণিক বা ইকুয়েশনাল সেল ডিভিশন। মাইটোসিসের 5টা ধাপ আছে, প্রোফেজ, প্রো মেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। এই 5টা ধাপের বৈশিষ্ট্য এখানে লাগবে, এখান থেকে সৃজনশীলগুলো আসে যদি দেওয়া হয়। হ্রাসমূলক কোষ বিভাজন, মাতৃকোষের যা ক্রোমোজোম সংখ্যা, অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সেটা অর্ধেক হয়ে যায়। মাতৃকোষের ক্রোমোজোমের চাইতে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায় বলে এটা কিন্তু হ্রাসমূলক কোষ বিভাজন বা মিওসিস কোষ বিভাজন। তো এখানে দেখা যায় যে এই কোষ বিভাজনের ধাপগুলোর বৈশিষ্ট্য, অর্থাৎ 5টি ধাপের বৈশিষ্ট্য অনেক সময় মধ্যে 1টা, 2টা বা 3টা ধাপের চাওয়া হয়। আমি সামগ্রিকভাবে বিবেচনা যদি করি তাহলে 5টা ধাপের বৈশিষ্ট্য পড়তে হবে। আর যদি রাজশাহী শিক্ষা বোর্ডের কথা চিন্তা করি তাহলে তোমাদেরকে পড়তে হবে অবশ্যই প্রোফেজ, প্রো মেটাফেজ, মেটাফেজ, টেলোফেজ ধাপের চিত্র। কেননা এর আগে চলে আসছিল কি অ্যানাফেজ ধাপের বৈশিষ্ট্যটা চলে আসছিল। তো অ্যানাফেজ ধাপটা বাদ দিয়ে আমাদেরকে 4টা ধাপ পড়তে হচ্ছে, তার মানে কিন্তু ইজি হয়ে গেছে আরো বেশি ব্যাপারটা। আর সাময়িকভাবে সবগুলোই 5টা ধাপই করতে হবে, কেননা এটা তেমন কোনো জটিল কোনো বিষয় না। হ্রাসমূলক, আচ্ছা, তো 5টা ধাপের সঙ্গে কিন্তু 5টি ধাপ এবং এর সঙ্গে জানতে হবে যে এর গুরুত্ব। সমীকরণিক কোষ বিভাজন কি, মাইটোসিসের 5টা ধাপ প্লাস এর গুরুত্ব। হ্রাসমূলক কোষ বিভাজন সম্পর্কে একটু জানতে হবে, থিওরিটি কেন হ্রাসমূলক কোষ বিভাজন, ওকে, এবং এর গুরুত্ব জানতে হবে। এর গুরুত্ব আমরা যদি এই জিনিসগুলো জানি তাহলে কিন্তু অনেক সময় মাইটোসিস এবং মিওসিসের মধ্যে পার্থক্য আসলেও করতে পারবো। আবার এটা যদি না থেকে যদি আসে যে সমীকরণিক এবং হ্রাসমূলক কোষ বিভাজনের পার্থক্য লেখো, তাহলে আমরা সেটারও কিন্তু অ্যান্সার দিতে পারবো। সুতরাং আমাদের এই বিষয়গুলো একটু ডিটেলসই জানতে হবে, যেহেতু শর্ট বিষয়। অ্যামাইটোসিস কোষ বিভাজন সম্পর্কে তেমন দেখা যায় না, তবে শুধুমাত্র জেনে রাখো যে অ্যামাইটোসিস কোষ বিভাজন অনুন্নত শ্রেণীর প্রাণীতে সংগঠিত হয়ে থাকে। তো অ্যামাইটোসিস কোষ বিভাজনটাকে কিন্তু প্রত্যক্ষ কোষ বিভাজনও বলা হয়। ওকে, মাইটোসিসের কিন্তু আরেকটা নাম আছে, পরোক্ষ কোষ বিভাজন। সমীকরণিক কোষ বিভাজন প্লাস পরোক্ষ কোষ বিভাজন জানতে হবে।
এটাও দেওয়া হইতে পারে। আচ্ছা, তাহলে এদের পাঁচটা ধাপের বৈশিষ্ট্য জানতে হবে এবং এর গুরুত্ব জানতে হবে। আর রাসমূলক কোষ বিভাজন মিয়োসিস সম্পর্কে জানতে হবে এবং এর গুরুত্ব জানতে হবে, জীবজগতে কি এদের গুরুত্ব দুইটা সম্পর্কেই। ওকে, এগুলোই। এখন আমরা হচ্ছে চতুর্থ ধাপ নিয়ে একটু বলবো। জীবনী শক্তি। জীবনী শক্তির কথা যখনই আসে তখনই দেখা যাচ্ছে যে C3C4 চক্র, সালোক সংশ্লেষণ এবং শ্বসনের কথাটা বারবার চলে আসে। তো আমি এখানে দিয়েছি যে জীবনী শক্তি চতুর্থ অধ্যায়ের সালোক সংশ্লেষণের মধ্যে যে ব্যাপারটা আছে, এখানে কয়েকটা টপিকস আছে। এই অধ্যায়টাকে মূলত দুইটা অংশে ভাগ করা হয়েছে, একটা সালোক সংশ্লেষণ ফটোসিনথেসিস আর একটা শ্বসন অর্থাৎ রেসপিরেশন। তাহলে আমরা যদি সালোক সংশ্লেষণ বলি যে সালোক সংশ্লেষণের মধ্যে কি করতে হবে, সালোক সংশ্লেষণের মধ্যে আছে আলো নির্ভর পর্যায় এবং অন্ধকার পর্যায়, এই দুটো সম্পর্কে জানতে হবে। আলো নির্ভর পর্যায় এবং অন্ধকার পর্যায় যথাক্রমে ক্যালভিন চক্র এবং হ্যাসল্যাক চক্র, মানে হচ্ছে C3 সাইকেল এবং C4 সাইকেল। কারণ আমাদের সালোক সংশ্লেষণের মধ্যে আলো নির্ভর পর্যায় এবং অন্ধকার পর্যায়টা জানতে হবে, যে কিভাবে এটিপি থেকে, ওই যে আমি একটা ক্লাসে বুঝাইছিলাম যে এটিপি এবং NADP এইটা পরবর্তীতে কিভাবে একটি প্রোটন ত্যাগ করার ফলে এটা কিভাবে NADP হয়ে যাচ্ছে। আবার এটিপিটা একটা ফসফেটকে, একটা ইনঅর্গানিক ফসফেটকে মুক্ত করে সে কিভাবে এডিপি হয়ে যাচ্ছে, এডিপি হয়ে কিভাবে এখান থেকে কার্বন ডাই অক্সাইড নিয়ে কিভাবে চিনি তৈরি করতেছে, এখানে কিভাবে চিনি তৈরি হচ্ছে। তো এই ব্যাপারটা মূলত এখানে জানতে হবে, বা এই জিনিসগুলো আমাদের একটু বুঝতে হবে এখানে। তো এই বিষয়ে পরবর্তীতে আমি কখনো ক্লাস দিব বিস্তারিত। তাহলে মূলত আলোক নির্ভর পর্যায় এবং অন্ধকার পর্যায় C3C4 চক্র আমাদের জানতে হবে, যে এটা কেন C3 চক্র এর নামকরণ করা হয়েছে, বা C3 চক্র কেন নামকরণ করা হয়েছে, এবং এদের মধ্যে যে পার্থক্যগুলো দেওয়া আছে, এই দুটার মধ্যে পার্থক্য দেওয়া আছে, সেটা আমাদের জানতে হবে। তারপরে কথা যদি আমি বলি সালোক সংশ্লেষণের প্রভাবকের গুরুত্ব, সালোক সংশ্লেষণ একা সংগঠিত হয় না, অবশ্যই এর প্রভাবক লাগে। যেমন ক্লোরোফিল তো নিজের পাতার মধ্যেই থাকে, এটা অভ্যন্তরীণ প্রভাবক। আর বাহির থেকে কি নিতে হয়, বাইরে থেকে এই যে কার্বন ডাই অক্সাইড নিতে হয়, তারপর হচ্ছে পানি নিতে হয়, তারপর সূর্যের আলো নিতে হয়, এগুলো কিন্তু প্রভাবক। তাহলে আমাদের প্রভাবকের মধ্যে আমি তিনটা প্রভাবক এখানে দিয়ে রাখছি। আলো, তাপমাত্রা এবং ক্লোরোফিল গুরুত্বপূর্ণ। আলো, তাপমাত্রা এবং ক্লোরোফিল, আলো, তাপমাত্রা এবং ক্লোরোফিল এইগুলোই বেশি আসতে দেখা যায় রাজশাহী বোর্ডের শিক্ষার্থীদের জন্য। আমি বলতেছি বারবার, আলো, তাপমাত্রা এবং ক্লোরোফিল। মূলত আমার এই সাজেশনটা রাজশাহী শিক্ষা বোর্ডের স্টুডেন্টদের কেন্দ্র করে এটা আছে আমি তৈরি করছি। প্লাস তার সঙ্গে বলে দিচ্ছি যে সামগ্রিকভাবে, অর্থাৎ সারা বাংলাদেশের সকল শিক্ষা বোর্ডের জন্য যেগুলো দরকার, এর সঙ্গে কোনো কিছু যদি অ্যাড করা থাকে আমি বলে দিই, তাদেরও কিন্তু এটা উপকার লাগবে, বা তারাও এটা চাইলে করতে পারে। অবশ্যই এখান থেকে তাদেরও প্রশ্ন আসবেই। তাহলে এখানে বলা আছে যে সালোকসংশ্লেষণ প্রভাবকের মধ্যে আলো, তাপমাত্রা এবং ক্লোরোফিল এটা লাগবে, কারণ এখান থেকেই প্রশ্ন আসতে দেখা যায় অনেক বেশি পরিমাণ। এরপরে কি আছে, সবাত শ্বসনের প্রথম এবং দ্বিতীয় ধাপের এটিপির হিসাব বর্ণনা। সবাত শ্বসনের যে 4টা ধাপ আছে, এই 4টা ধাপের মধ্যে কিন্তু 3টি ধাপে এটিপি উৎপন্ন হয়। প্রথম ধাপ গ্লাইকোলাইসিসে এটিপি উৎপন্ন হয় একটা নির্দিষ্ট পরিমাণ। দ্বিতীয় ধাপ অর্থাৎ হচ্ছে অ্যাসিটাইল কোই, সেখানে নির্দিষ্ট পরিমাণ একটি এটিপি উৎপন্ন হয়। এরপরে তৃতীয় ধাপ, সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে ক্রেবস চক্র, এখানে নির্দিষ্ট পরিমাণ এটিপি উৎপন্ন হতে দেখা যায়। তো আমরা গত পরীক্ষায় দেখেছিলাম রাজশাহী শিক্ষা বোর্ডে, রাজশাহী বোর্ডে আসছিল তৃতীয় ধাপের এটিপি হিসেবে বর্ণনা করো। আর যেহেতু চলে আসছে তৃতীয় ধাপ, যেহেতু চলে আসছে, সুতরাং আমাদের প্রথম এবং দ্বিতীয় ধাপ সম্পর্কে জানতে হবে। মাস্ট বি প্রথম এবং দ্বিতীয় ধাপ। যদি প্রশ্ন আসে এখানে, তাহলে সবাত শ্বসনের প্রথম ও
দ্বিতীয় ধাপের হিসাব আসবেই, এছাড়া কোনো ওয়ে নেই, আসলে এই দুটাতেই আসবে। ওকে, তাহলে এখানকার এটিপির হিসাব বর্ণনা করে বোঝাইতে হবে তোমাকে যে ধাপগুলোতে ছক করে এখন দেখাতে হবে যে কত এটিপি উৎপন্ন হচ্ছে। ওকে, তারপর কি আছে C6H12O6। আচ্ছা আচ্ছা, প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা অবাধ শোষণ। অবাধ শোষণের একটি বিক্রিয়া, যেহেতু কেন স্যার অবাধ শোষণ? কেননা এই গ্লুকোজকে ভাঙানোর জন্য কোনো অক্সিজেন নাই। তাহলে আমরা জানি যে শোষণটা অক্সিজেনের উপস্থিতিতে সম্পন্ন হয় সেটা অবাধ শোষণ, অক্সিজেনের অনুপস্থিতিতে যেটা সম্পন্ন হয় সেটা অবাধ শোষণ। তাহলে এটা ডেফিনেটলি অবাধ শোষণ বা অ্যানারোবিক রেসপিরেশন। তাহলে যদি এটা অবাধ শোষণ হয় তাহলে অবাধ শোষণে ইথাইল অ্যালকোহল উৎপন্ন হচ্ছে এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে। অর্থাৎ অবাধ শোষণের কি উৎপন্ন হয় বা এর দুটো প্রসেস আছে, অর্থাৎ এটার নাম হচ্ছে যে গ্লুকোজের অসম্পূর্ণ জারণ আর পাইরুভিক অ্যাসিডের বিজারণ। গ্লুকোজের অসম্পূর্ণ জারণ, পাইরুভিক অ্যাসিডের বিজারণ। গ্লুকোজের অসম্পূর্ণ জারণ আর একটা হচ্ছে পাইরুভিক ওকে, তাহলে এটা কিন্তু অবাধ শোষণ। এই অবাধ শোষণের মধ্যে দুটো আছে, যে গ্লুকোজের অসম্পূর্ণ জারণ এবং পাইরুভিক অ্যাসিডের বিজারণ। এই দুটো সম্পর্কে আমাদের জানতে হবে, কেননা যেহেতু অবাধ শোষণের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ ক্রেবস চক্র চলে আসছে, তাই ওটা বাদ দিয়ে আমাদেরকে ইলেকট্রোলাইসিস করতে হবে রাজশাহী বোর্ডের জন্য। অবাধ শোষণের ধাপ সম্পর্কে আমাদের জানতে হবে। ওকে, এই সর্বশেষ টপিকটা হচ্ছে শ্বসনের গুরুত্ব বিশ্লেষণ। আমরা একটু জানবো শুধুমাত্র শ্বসনই না, সালোক সংশ্লেষণ। সালোক সংশ্লেষণ সালোক সংশ্লেষণ এবং শ্বসনের গুরুত্ব। অনেক সময় সালোক সংশ্লেষণ এবং শ্বসনের পার্থক্য আসতে দেখা যায়। সালোক সংশ্লেষণ এবং শ্বসনের গুরুত্ব। সালোক সংশ্লেষণ কোথায় হয়? সালোক সংশ্লেষণ হয় হচ্ছে প্লাস্টিকের ক্লোরোপ্লাস্টে ধরে নিলাম। আর শ্বসন কোথায় হয়? শ্বসন হয় হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে। তার মানে প্লাস্টিড এবং হচ্ছে মাইটোকন্ড্রিয়া এই দুটো কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত এই জীবনী শক্তিতে। তো এই যে সালোক সংশ্লেষণ এবং শ্বসনের গুরুত্ব, সালোক সংশ্লেষণ কি প্রভাব ফেলে মানব জীবনে? যদি বলি যে সালোক সংশ্লেষণ হয় বলেই প্রাণীরা বেঁচে থাকে, তাহলে অ্যান্সারটা মানে উত্তরটা কিভাবে হবে? উত্তরটা এইভাবে হবে যে সালোক সংশ্লেষণ হয় বলে গাছেরা কিন্তু সালোক সংশ্লেষণের জন্য গাছ কার্বন ডাইঅক্সাইড নিয়ে খাদ্য তৈরি করে। সালোক সংশ্লেষণ প্রক্রিয়া কি জাতীয় খাদ্য? শর্করা জাতীয় খাদ্য। তো এই শর্করা জাতীয় খাদ্যের তৈরি হওয়ার পরবর্তী অংশে ও হচ্ছে এই শক্তিটা কিছু অংশ ব্যয় করে, শ্বসনের মাধ্যমে ব্যয় করে, আর কিছু অংশ সে নিজে জমা রাখে তার পাতা, ফল ফুল মূলে এগুলোতে। তো এই যে কিছু অংশ সে হচ্ছে জমা রাখলো তার হচ্ছে পাতা, ফল, ফুল, মূলে, এগুলো কিন্তু পরে প্রাণীরা সেগুলো খেয়ে কিন্তু বেঁচে থাকে। প্লাস সে খাদ্য তৈরি করার সঙ্গে সঙ্গে সে কিন্তু অক্সিজেন ত্যাগ করে, যেটা আমরা নিয়ে বেঁচে থাকি। তাহলে তার থেকে খাবার পাওয়া যাচ্ছে, তার থেকে অক্সিজেন পাওয়া যাচ্ছে, তার থেকে আসবাবপত্র পাওয়া যাচ্ছে, তার থেকে অনেক কিছু পাওয়া যাচ্ছে। তো আমরা শুধুমাত্র পরোক্ষভাবে নয়, প্রত্যক্ষভাবে আমরা উদ্ভিদের উপর নির্ভরশীল। তো সালোক সংশ্লেষণ হলে সে নিজে বেঁচে থাকে, আর তার বেঁচে থাকার জন্য আমরা বেঁচে থাকি, প্রাণীরা বেঁচে থাকি। তো আমরা বলতেই পারি স্যার সালোক সংশ্লেষণের উপর এভাবে আমরা নির্ভরশীল বা পুরো জীবজগৎ নির্ভরশীল। পক্ষান্তরে আমরা আবার কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করতেছি, সেটা নিয়ে কিন্তু সে আবার খাদ্য প্রস্তুত করতেছে। তাহলে এভাবে আমরা একে অন্যের সঙ্গে একটা মিউচুয়াল সিস্টেমে জড়িত। ওকে, তাহলে এদের গুরুত্ব সম্পর্কে জানতে হবে, জীবজগতের কি গুরুত্ব এই বিষয় নিয়ে আমাদের জানতে হবে একটু। পরে দেওয়া আছে একাদশ অধ্যায়, এরপরে যদি আমরা একটু বলি।
11 অধ্যায়ে এখানে মজার কথা যে 11 অধ্যায় শুধুমাত্র জীবের প্রজনন, এই চ্যাপ্টারে শুধুমাত্র উদ্ভিদ অংশ নিয়ে পড়লেই হবে, কেননা প্রাণী অংশ এখানে সংযোজন করা নাই এই শর্ট সিলেবাসের জন্য। তো এই জীবের প্রজনন অংশে আমরা দেখতে পাচ্ছি যে একটি আদর্শ ফুলের গঠন, অর্থাৎ একটা আদর্শ ফুলের যে গঠন আছে, আদর্শ ফুলের গঠনে বা 5টি অংশ আছে, 5টি অংশের বর্ণনা এখানে বিস্তারিত জানতে হবে। একটু বলি, পাঁচটা ফুলের গঠন সম্পর্কে আমাদের জানতে পারছে ধুতুরা বলো আর হচ্ছে কি বলে কুমড়া ফুল বলো, যেটাই হোক। এখানে পুষ্পাক্ষ, বৃত্তি, তারপর স্তবক এবং পুংস্তবক। স্তবক আবার 3টা অংশ নিয়ে গঠিত, পুংস্তবক আবার 2টা অংশ নিয়ে গঠিত। তারপর দলমণ্ডল। তো সাধারণত যে 5টা অংশ আছে, এই 5টা অংশের গঠন সম্পর্কে বিস্তারিত জানতে হবে। ওকে, তাহলে প্রথম টপিকসে যদি আমরা রাখি, একটি আদর্শ ফুলের গঠন সম্পর্কে এখানে জানতে হবে প্রথমেই, কেননা এই গঠন থেকে অনেক কিছু জানা যায়। যে শুধুমাত্র ফুলের অনেক সময় সচিত্র ছবি চাওয়া হয়, এর গঠন সম্পর্কে চাওয়া হয়, ফুল আদর্শ অংশ হইতে গেলে কয়টা অংশ লাগবে এটা সম্পর্কে জানতে চাওয়া হয়। ঠিক আছে, তো তারপর দেখা হয় যে দলমণ্ডলগুলো রয়েছে, এই দলমণ্ডলগুলো কিন্তু ভিতরের অংশগুলোকে রক্ষা করে থাকে বাহিরের তাপ, চাপ, আবহাওয়া, মানে প্রতিকূল পরিবেশ থেকে এদেরকে রক্ষা করে থাকে। তো এই সম্পর্কে আমরা যদি গঠনটা করি তাহলে কিন্তু অনেক প্রশ্নের আনসার এখানে পেয়ে যাবো। অবশ্যই ছবি সহকারে জানতে হবে। তারপর কি দেওয়া আছে যে স্বপরাগান পরপরাগানের সম্পর্কে একটু জানতে হবে, যে একই ফুলের 2টা প্রজাতির মধ্যে যে পরাগান হয় সেটা স্বপরাগান, আর একই ফুলের ভিন্ন 2টা প্রজাতির মধ্যে যে পরাগান হয় সেটা হচ্ছে পরপরাগান। পরপরাগান আর স্বপরাগানের ঝুঁকি, সুবিধা কি অসুবিধা কি এই সম্পর্কে একটু জানতে হবে উদাহরণ সহকারে। স্বপরাগান কাদের মধ্যে হয়, পরপরাগান কাদের মধ্যে হয় এই সম্পর্কে জানতে হবে, এবং একটু বই থেকে জানতে হবে এটা। স্বপরাগান এবং পরপরাগান সম্পর্কে জানতে হবে। এছাড়া কি আছে, পুং এবং স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি। ডেফিনেটলি পুং এবং স্ত্রী, পুং ও স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি 99% দিলাম এই জন্য যে হয় পুং গ্যামেটোফাইটের উৎপত্তি আসবে আর না হলে স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি আসবে। এই দুটার মধ্যে বারবার রিপিট করা হয়, প্রতিবারই রিপিট করা হয়। পুং গ্যামেটোফাইটের উৎপত্তি এবং স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি, এই 2টা প্রশ্নের মানে এই 2টা টপিকসের মধ্যে একটা টপিকস বারবার ঘুরে ফিরে দেওয়া হয়। ওকে, তাহলে অবশ্যই এই 2টা জানলে যে এখান থেকে আমরা একটা সৃজনশীল আশা করতে পারি, কারণ এটা এমনিতেই শর্ট সিলেবাস প্লাস এই চ্যাপ্টারের আবার অর্ধেক অংশ সংযোজন করা হয়েছে। কারণ এখান থেকে স্যার আমরা আশা করতে পারি একটা সৃজনশীল অবশ্যই। তাহলে পুং এবং স্ত্রী গ্যামেটোফাইটের মধ্যে পড়লে আমরা 7টা মার্কের মতো কমন পেয়ে যেতে পারবো। এরপর কি আছে, নতুন স্পোরোফাইটের যে গঠনটা, নিষেকের পরের অংশ, নতুন স্পোরোফাইটের যে গঠন, অর্থাৎ ডিম্বকের গঠন এবং নিষেক যে প্রক্রিয়াটা, মানে চিত্রটা এরকম ছিল। যদি আমি একটু বলি, এই যেটা, তাহলে নতুন স্পোরোফাইটের গঠনটা ডিম্বকের গঠনটা আমাদের আলোচনা করতে হবে। নতুন স্পোরোফাইটের যে গঠন, মূলত এই 4টা টপিকসের মধ্যে আমি যা বললাম, এই অধ্যায় জীবের প্রজননের উদ্ভিদ অংশের মধ্যে এই 4টা টপিকস থেকেই বারবার আসে দেখা যায় প্রশ্ন, মানে এখান থেকেই প্রশ্ন আসবে, এর বাইরে কোনো কিছুই আসবে না। দ্বাদশ অধ্যায় গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, অর্থাৎ জীবনী শক্তির মতো এটাও একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তো এই চ্যাপ্টারের মধ্যে যে অংশগুলো আছে দেখবো।
জীবের বংশগতি এবং জৈব ব্যক্তি, তার মানে এই অধ্যায়টাও কিন্তু দুইটা টপিকসে বিভক্ত, কিন্তু দুইটা অংশে বিভক্ত। আমরা বলতে পারি যে জীবের বংশগতি অর্থাৎ হেরিডিটি, হেরিডিটি কি মানে ডিএনএ নিয়ে একটা আলোচনা, ডিএনএ আরএনএ নিয়ে আলোচনা, ডিএনএ আরএনএ বা ক্রোমোজোম এগুলো নিয়ে আলোচনা, আর একটা জৈব ব্যক্তি মানে বিবর্তন নিয়ে আলোচনা, যেটা অবশ্যই আমরা পড়ে আসছি যে প্রথম অধ্যায়ের ভৌত শাখাগুলোর মধ্যে আছে একটা ইভলিউশন। তো ইভলিউশন বা বিবর্তন নিয়ে একটা বায়ো ইভলিউশন আমরা বলতে পারি, তার ওই ব্যক্তি নিয়ে এটাই আলোচনা করা হয়েছে এখানে। কিভাবে জীব 100 বছর আগে কেমন ছিল, 100 বছর পরে কেমন, এর পরে কেমন হইতে পারে। তো এই যে একটা বিবর্তন বা ক্রমান্বয়ে যে একটা পরিবর্তন, এই পরিবর্তনের ধারা সম্পর্কে আমরা একটু জানবো। ওকে, তো জৈব জীবের বংশগতি এখানে কি কি দেওয়া আছে? ক্রোমোজোমকে বংশগতি ভৌত ভিত্তি কেন বলা হয়? প্রথম টপিক, ক্রোমোজোমকে বংশগতি ভৌত ভিত্তি বলা হয় কেন? ক্রোমোজোমকে বংশগতি ভৌত ভিত্তি বলা হয় কেন? কেন ক্রোমোজোমের মধ্যে ডিএনএ, আর ডিএনএ বংশগতির যে বৈশিষ্ট্যগুলো সেগুলো বংশ পরম্পরায় প্রবাহিত বা স্থানান্তর করে থাকে। এই কারণে ক্রোমোজোমকে বংশগতি ভৌত ভিত্তি বলা হয়। আমরা কি বলে নিতে পারি যে ক্রোমোজোম নিয়ে এই অংশে বিস্তারিত তার আলোচনা করা হয়েছে। তো ক্রোমোজোমকে নিয়ে অবশ্যই আমাদের জানতে হবে ডিটেলস, কেন ক্রোমোজোম নিয়ে একটা প্রশ্ন থাকবে ডেফিনেটলি। এই যে 20 তারিখের 20শে মে যে পরীক্ষা জীববিজ্ঞানটা, এখানে ক্রোমোজোমকে নিয়ে প্রশ্ন থাকবেই। 2 নম্বর টপিকসে যদি আমি কথা বলি, একদম 100% দেখাচ্ছে। 100% দেবো না, 100% দেবো না, 99.99% ডিএনএ এর গঠন, অর্থাৎ দ্বিসূত্রাকার যে ডিএনএ, আমি যদি দেখাই দ্বিসূত্রাকার ডিএনএ, এই ডিএনএ এর মধ্যে যে বেসগুলো আছে, অর্থাৎ নিউক্লিক অ্যাসিডের মধ্যে যে বেসগুলো আছে, নাইট্রোজেন বেস, ফসফেট গ্রুপ, তারপর আছে কি আরেকটা কি আছে, রাইবোজ সুগার। হ্যাঁ, তো এই যে রাইবোজ সুগার, তারপর হচ্ছে সুগার, তারপর আছে ফসফেট গ্রুপ, তারপর আছে নাইট্রোজেন বেস। তো এই যে এই তিনটা অংশের মধ্যে নাইট্রোজেন বেসগুলো আবার এক রিং বিশিষ্ট আছে, 2 রিং বিশিষ্ট আছে। তো এক রিং বিশিষ্ট কি পিউরিন, তারপর হচ্ছে প্যারিমিডিন। তো পিউরিন প্যারিমিডের মধ্যে যে নাইট্রোজেন বেসগুলো আছে অর্থাৎ হচ্ছে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, ইউরাসিল। ডিএনএর ক্ষেত্রে ইউরাসিলটা বাদ যায়, ইউরাসিলে থাকে না। আর আরএনএর ক্ষেত্রে ইউরাসিলে থাকে, সেখানে আবার থাইমিন থাকে না। তো এই নাইট্রোজেন বেসগুলো কিভাবে এখানে যুক্ত হয়ে, একটার সঙ্গে একটা যুক্ত হয়ে গঠন করছে, ডিএনএ গঠন করছে। আমাদেরকে দ্বিসূত্রাকার যে ডিএনএ, অর্থাৎ হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিডের ভৌত গঠন বা ভৌত গঠনে আমাদেরকে এগুলো ডিটেলস জানতে হবে, বিস্তারিত জানতে হবে। এই ডিএনএ শুধুমাত্র ডিএনএর উপর আমার একটা নোটস আছে, কারো যদি প্রয়োজন হয় আমাকে নোটস দিও, আমি সুন্দরভাবে পিডিএফ পাঠিয়ে দিব। ওকে, বিস্তারিত, তার মানে ওই নোটটা পড়লে কিন্তু ডিএনএ নিয়ে আর জানার কোনো কিছুই নেই। ওকে, তাহলে ডিএনএ গঠন সম্পর্কে আমাদের জানতে হচ্ছে। এরপর কি আছে, আরএনএ সম্পর্কে একটু লাগবে, আরএনএ সম্পর্কে আমাদের একটু লাগবে, আরএনএ সম্পর্কে একটু লাগবে, তেমন ওইভাবে ইম্পর্টেন্ট, আরএনএ সম্পর্কে একটু লাগবে। এরপর বংশগতিতে ডিএনএ আরএনএ ভূমিকা, হ্যাঁ এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। বংশগতিতে আরএনএ এবং ডিএনএ এর ভূমিকা, বংশগতিতে ডিএনএ এবং আরএনএ কিভাবে ভূমিকা পালন করে থাকে তার ব্যাখ্যা আমাদেরকে এখানে জানতে হবে। মেন্ডেলের লম্বা খাটো, এই যে যদি আমি একটু বোল্ড অক্ষর বা একটু মোটা দাগে কথাটা বলি, তাহলে বলবো যে 5 নম্বর টপিকসে লম্বা খাটো মটরশুটির যে ব্যাপারটা আছে, বড়টি এবং ছোটটি, এটার যে একটা চেকারবোর্ড আছে, যেখানে এর জিনোটাইপ হচ্ছে 1:1 এবং ফিনোটাইপ যদি আমি বলি তাহলে 3:1, তাহলে 3:1 অনুপাতটা ব্যাখ্যা করতে হবে। অবশ্যই আমাদের এই প্রশ্নটা লাগবে, বা অনেক সময় দেওয়া হয় যে চেকারবোর্ডের আলোকে প্রমাণ করো যে 3:1, এটা কিভাবে মেন্ডেলের খাটো এবং মটরশুটি গাছের যে ব্যাপারটা
চেকার বোর্ড না থেকে অনেক সময় পানেট স্কোয়ার নামক এই কথাটাও ব্যবহার করা হয় প্রশ্নে। পানেট স্কোয়ার মানেও একই কথা, চেকার বোর্ড করেই দেখাতে হবে তোমাদেরকে। এই এই ব্যাপারটা আর কি। এখানে যা যা হয়, এখানে বড়টি তার মানে কি বড়টি হলে, এখানে কি বড়টি হলে ছোটটি হবে, তারপরে এখানে কি আছে, তার মানে এখানে ছোটটি। এইটা একটা এবং এই দুটা বৈশিষ্ট্য একটা, আর এইটা একটা বৈশিষ্ট্য। এই যে যেটা হচ্ছে 1:1 আর হচ্ছে আঠারোটাই হবে 3:1। ওকে, এভাবে আমাদের চেকার বোর্ডটা এভাবে বর্ণনা করতে হবে 3:1 অনুপাতটা মেন্ডেলের। তারপরে কি আছে, 3:1 প্রথম অনুপাতের আলোকে এর আরো কিছু ব্যাপার আছে, এই যে বর্ণান্ধ পিতা এবং স্বাভাবিক পিতা। তারপর আছে কি স্বাভাবিক মাতা, হ্যাঁ বর্ণান্ধ পিতা এবং স্বাভাবিক মাতা। তারপর আরেকটা বিষয় আছে যে থ্যালাসেমিয়া পিতা মাতার মধ্যে কত পার্সেন্ট সন্তান সুস্থ হয়, কত পার্সেন্ট সন্তান অসুস্থ হয় বা আক্রান্ত থাকে। আবার সুস্থ হলেও দেখা যাচ্ছে যে তার প্রচ্ছন্ন জিনটা বা থ্যালাসেমিয়ার জিন অর্থাৎ এই যে অস্বাভাবিক জিনটা বহন করতেছে। তো এই অনুপাতগুলোর এখানে ব্যাখ্যা দেওয়া আছে, মোটামুটি কয়েকটা অংশ থেকেই প্রশ্ন আসবে। আমি তারপরেও লিখে দিচ্ছি থ্যালাসেমিয়া আর একটা বর্ণান্ধ যে ব্যাপারটা, এগুলো হচ্ছে জেনেটিক রোগ বা জেনেটিক ডিসঅর্ডার, এগুলো সম্পর্কে একটু জানতে হবে। ডিএনএ অনুলিপন সম্পর্কে ব্যাখ্যা করতে হবে। অনেক সময় আসতে দেখা যায় ডিএনএ অনুলিপন। তো অনুলিপনটা আসলে কি? অনুলিপন রেপ্লিকেশন বা প্রতিলিপন কথাটার অর্থ হচ্ছে যে একটা ডিএনএ থেকে আর একটা নতুন ডিএনএ তৈরি হওয়ার যে ব্যাপারটা। এখানে অর্ধরক্ষণশীল অর্ধ সংরক্ষণশীল প্রতিলিপনটাই ব্যাখ্যা করা আছে। স্যার অর্ধরক্ষণশীল কেন হলো? আচ্ছা দিছি, হ্যাঁ অর্ধরক্ষণশীল কেন? কারণ আমি যদি একটু আলোচনা করি তাহলে এই ডিএনএ একটি মাতৃ ডিএনএ থেকে পরবর্তী ডিএনএ প্যাচ খুলে যায়। প্যাচ খুলে যাওয়ার পরে এই অংশটা আসে আগের অংশই থাকবে, আর একটা অংশ নতুন ভাবে তৈরি হয়। এর দুই সূত্রের মধ্যে একটা আগের অংশ থেকে আসবে, আর একটা সূত্র নতুন ভাবে তৈরি হয়। তো এই যে অর্ধেক অংশ মাতৃ অংশ থেকে, এটা হচ্ছে মাতৃ ডিএনএ, মাতৃ অংশ থেকেই একটা সূত্র থাকতেছে, আর একটা সূত্র নতুনভাবে তৈরি হচ্ছে। এখানেও তাই নতুন একটা সূত্র তৈরি হচ্ছে, আর একটা সূত্র কি মাতৃ অংশ থেকে আসতেছে। এই যে অর্ধেক মাতৃ অংশ থেকে আসে বলে কিন্তু এটার নাম হচ্ছে এই যে অর্ধেক পুরনো আর অর্ধেক নতুন, তাই এটা অর্ধরক্ষণশীল প্রতিলিপন। তারপরে কি আছে, হ্যাঁ সর্বশেষে যদি আমি বলি তাহলে জৈব অভিব্যক্তি সম্পর্কে ডারউইনের যে তত্ত্বগুলো দেওয়া আছে, এই তত্ত্বগুলো নিয়ে একটু আমাদের করতে হবে। যদি এই তত্ত্বের মধ্যে আরো একটু স্পেসিফিক আলোচনা করে দেই, ডারউইনের তত্ত্বের মধ্যে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে এই যে এখানে দেওয়া আছে যে অস্তিত্বের জন্য যে সংগ্রাম, আমি একটু মিশিয়ে দিলাম এই চ্যাপ্টার নিয়ে। আর এগুলো কিন্তু শুধুমাত্র আমি সৃজনশীলের জন্য বলছি, এগুলো কিন্তু সৃজনশীলের জন্য, বাট এমসিকিউতে কিন্তু বাদ দেওয়ার মতো কোনো টপিকস নাই, সব টপিকসই করতে হবে। আন্তঃপ্রজাতিক, এখানে কি আছে আন্তঃপ্রজাতিক, আর একটা আছে হচ্ছে দেখো আন্তঃপ্রজাতিক আর অন্তঃপ্রজাতিক অনেক সময় আসে দেখা যায় যে আন্তটা হচ্ছে যে ইন্ট্রা স্পেসিফিক, এটা ইংরেজি কিন্তু আছে, এটা হচ্ছে কি ইন্টার স্পেসিফিক স্ট্রাগল, আর অন্তটা হচ্ছে ইন্ট্রা স্পেসিফিক স্ট্রাগল। তাই কি ইন্টার স্পেসিফিকটা হচ্ছে আন্তঃপ্রজাতিক হচ্ছে ইন্টার স্পেসিফিক, অর্থাৎ একটা প্রজাতির জীব যখন আরেকটা প্রজাতির জীবকে খাদ্য হিসেবে গ্রহণ করে বা তাদের মধ্যে যে বেঁচে থাকার জন্য সংগ্রাম বা লড়াই, সেটাকে বলা হচ্ছে আন্তঃপ্রজাতিক সংগ্রাম। আর অন্তটা কি,
দুইটি একই প্রজাতির জীবের মধ্যে বেঁচে থাকার জন্য যে লড়াই বা সংগ্রাম, সেটা হচ্ছে অন্তর্প্রজাতিক। যেমন দুইটি একখণ্ড মাংসের টুকরো, দুইটি বাঘ গেছে, সেই মাংসের টুকরো কিন্তু একজনই পাবে, তাহলে ওই মাংসের টুকরো নেওয়ার জন্য এই দুইটা বাঘ একই প্রজাতির মধ্যে যে সংগ্রাম বা যে লড়াই, সেটা কিন্তু বলা হচ্ছে অন্তর্প্রজাতিক, মানে ইন্ট্রা স্পেসিফিক। আবার দেখা যাচ্ছে যে সাপ ব্যাংকেই খাচ্ছে, তার মানে কি সাপ কিন্তু আরেকটা প্রজাতিকে খাচ্ছে, তাহলে এখানে আমরা বলতে পারি ওই দুটা জীবের মধ্যে যে সংগ্রাম, তার মানে ব্যাংক চিন্তা করতেছে সাপের হাত থেকে কিভাবে আমি রক্ষা পাবো, তার মাঝে একটা লড়াই, তার এবং সাপের মাঝে লড়াই। আর সাপ চিন্তা করতেছে আমি তাকে কিভাবে খাবো, আহার হিসেবে, খাদ্য হিসেবে। তাহলে এই দুইজনের যে মধ্যে যে সংগ্রাম, সেটা হচ্ছে ইন্টার স্পেসিফিক বা আন্তঃপ্রজাতিক সংগ্রাম। তাহলে এই যে এই বিষয়গুলো থাকে। তারপর আরো দেখা যাচ্ছে যে প্রকরণ কি, প্রকরণ সম্পর্কে আমাদের অনেক সময় আসতে দেখা যায়। আবার নতুন প্রজাতির উদ্ভব, এদের যে তিনটা শর্ত, মানে তিনটা শর্ত আছে, অর্থাৎ প্রথম শর্ত বা দ্বিতীয় শর্ত, দ্বিতীয় শর্তের মধ্যে আছে যোগ্য জীবনিপক, অর্থাৎ পরিবেশে যার যত যোগ্যতার, যার যত বেশি বৈশিষ্ট্য, তার টিকে থাকার সক্ষমতা তত বেশি। আমি যদি উদাহরণ দিই যে দুইটি গাছ আছে, দুইটি গাছ আছে, তো এই গাছটা কেবলমাত্র খরা সহ্য করতে পারে, আর এই খরাও সহ্য করতে পারে, আবার হচ্ছে বেশি জলাবদ্ধতাও সহ্য করতে পারে, ধরে নিলাম। তার মানে তার কিন্তু বৈশিষ্ট্য দুইটা, ধরে নিলাম যে এ এবং বি দুটি উদ্ভিদ। তাহলে এই উদ্ভিদ কিন্তু শুধুমাত্র খরা সহ্য করতে পারে, তার মানে এ যতই খরা হোক না কেন এ বেঁচে থাকবে। কিন্তু যদি কখনো জলাবদ্ধতা সৃষ্টি হয় বা হচ্ছে বন্যা হয়, তাহলে কিন্তু এই গাছটি একটা বৈশিষ্ট্য নিয়ে সেখানে টিকে থাকতে পারবে না, তার মানে সে কিন্তু মারা যাবে। আর বি গাছে আমরা দেখতেছি কি, সে একই সাথে খরাও সহ্য করতে পারে, পানিও সহ্য করতে পারে, তার মানে তার পরিবেশের সঙ্গে টিকে থাকার ক্ষমতা বেশি, সক্ষমতা বেশি, অভিযোজন ক্ষমতা বেশি। এই কারণে যার বৈশিষ্ট্য যত বেশি, প্রকৃতি তাকেই সিলেক্ট করে ফেলে। তাই বলা হচ্ছে যে প্রাকৃতিক নির্বাচন। তাই বিষয়টা হচ্ছে প্রাকৃতিক নির্বাচন, অর্থাৎ যে প্রকৃতি নির্বাচন করে নাই যে যার যত বেশি যোগ্যতা, সে তার টিকে থাকার ক্ষমতাও বা সক্ষমতাটাও তত বেশি। এটা হচ্ছে প্রাকৃতিক নির্বাচনের একটা বিষয়। তাই বিজ্ঞানী সুইডিশ প্রকৃতি বিজ্ঞানী একটা বই লিখেছেন, নামটা কি জানো, ওই যে তিনি একটি বই লিখেছেন যে চার্লস ডারউইন, অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন, অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। তো এই বইয়ে তিনি এই প্রাকৃতিক নির্বাচনের যে তত্ত্ব বা থিম তিনি আলোচনা করেছেন বিস্তারিত। আমরা হচ্ছে শেষ অংশে আছি, অর্থাৎ শেষ চ্যাপ্টার, ত্রয়োদশ অধ্যায় জীবের পরিবেশ নিয়ে যদি একটু বলি সর্বশেষ, তাহলে এই জিনিসগুলো মোটামুটি জীবের বংশগতি এবং জৈব অভিব্যক্তি থেকে আসতে দেখা যায়, এর বাইরে কিছু আর তেমন আসে না। এগুলো পড়লেই আশা করা যায় কমন আসবে। আমরা পরীক্ষার পরবর্তী নিয়ে আরেকটা ক্লাস দিব, পরীক্ষায় কেমন সাজেশন আসলো বা কোনটার অংশ কিভাবে অ্যান্সার করা দরকার ছিল, এই বিষয়ে আমি একটু ক্লাস এরপরে অর্থাৎ 20 তারিখের পরে ক্লাস দেব। জীবের পরিবেশ, এই জীবের পরিবেশে তেমন জটিল কিছু নাই, এটা ইজি আছে। জীবের পরিবেশে প্রথম যে টপিকটা আমি দিয়েছি, বাস্তুতন্ত্রের উপাদান সমূহ বিস্তারিত। বাস্তুতন্ত্রের উপাদান সমূহ, তো বাস্তুতন্ত্রের উপাদান সমূহের মধ্যে কি আছে, জীব আছে, অজীব আছে, আবার অজীবের মধ্যে কি আছে, ভৌত আছে, জৈব উপাদান আছে, অজৈব উপাদান আছে। তো এগুলো নিয়ে যে ব্যাপার। আবার হচ্ছে জীব উপাদানের মধ্যে কি আছে, জীব উপাদানের মধ্যে আছে কি, উৎপাদক, খাদক, বিয়োজক। আবার খাদকের মধ্যে আছে প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয় শ্রেণী। এগুলোর সংজ্ঞা বা গঠন এবং উদাহরণ সহকারে আমাদের জানতে হবে যে বাস্তুতন্ত্রের জীব উপাদান সমূহ বিস্তারিত। এগুলো থেকে মানে এই টপিকস অর্থাৎ উপাদান সমূহ থেকে
প্রশ্ন আসতে দেখা যায়, সৃজনশীলের খ আসে অনেক সময়, আবার গ হয়ে দেওয়া হয়। তারপর কি আছে, মৃতজীবী খাদ্য শৃঙ্খল, খাদ্য শৃঙ্খল। যদি আমি রাজশাহী শিক্ষা বোর্ডকে একটু বিবেচনা করি তাহলে বলবো যেখানে একটা খাদ্য শৃঙ্খল দেওয়া আছে যেটা কিনা মৃতজীবী খাদ্য শৃঙ্খল, এটা একটু লাগবে, এটা একটু দেখে যাওয়ার জন্য আমি বলতেছি। মৃতদেহ সেটা সবটা গুছিয়ে ফেলে, ওকে। তো এটার যে বর্ণনা, এই বর্ণনাটা একটু করে দেওয়ার জন্য আমি বলতেছি। আর সকল বোর্ডের জন্যই বাস্তুতন্ত্র উপাদান সময়টা লাগবে। খাদ্য জাল সম্পর্কে আমাদের লিখতে হবে যে খাদ্য জাল, অনেকগুলো খাদ্য শৃঙ্খল নিয়ে খাদ্য জাল তৈরি হয়। যেমন আমরা বলতে পারি যে নদ নদীর একটা বাস্তুতন্ত্র, আবার এটা একটা খাদ্য শৃঙ্খল। তারপর আমরা বলতে পারি যে মরুভূমির বাস্তুতন্ত্র, তারপর আমরা বলতে পারি সমুদ্রের বাস্তুতন্ত্র। তো এই যে এতগুলো বাস্তুতন্ত্র অর্থাৎ খাদ্য শৃঙ্খল, এই খাদ্য শৃঙ্খল, অনেকগুলো খাদ্য শৃঙ্খল নিয়ে কিন্তু খাদ্য জাল তৈরি হয়। তাহলে খাদ্য জাল সম্পর্কে আমাদের মোটামুটি ধারণা রাখতে হবে। এছাড়া জীববৈচিত্র্যের প্রকারভেদ বিস্তারিত আলোচনা করতে হবে। এর মাঝে আছে একটা আদর্শ পুকুরের বাস্তুতন্ত্র, অর্থাৎ পুকুরের একটি বাস্তুতন্ত্র, আদর্শ বাস্তুতন্ত্র, এটা নিয়ে একটু আপনারা করে নিন। জীববৈচিত্র্যের প্রকারভেদ, হ্যাঁ, প্রজাতিগত কি আছে, বংশগত জীববৈচিত্র্য, বাসস্থানগত বৈচিত্র্য অর্থাৎ বাসস্থানগত যে পরিবর্তন, মানে কি বলছে বৈচিত্র্য ভ্যারাইটি। তারপর আছে কি প্রজাতিগত, একটা থেকে আরেকটা প্রজাতি আলাদা, এটার যে বৈচিত্র্য সেটা জানতে হবে। জিনগত বৈশিষ্ট্যের জন্য আলাদা, বংশগত বৈশিষ্ট্য আলাদা হতে পারে, সেটা নিয়ে একটু জানতে হবে। এই বৈচিত্র্যতাগুলো জানতে হবে, বাস্তুতান্ত্রিক, বংশগতীয় এবং প্রজাতিগত। বাস্তুতান্ত্রিক, বংশগতীয় এবং প্রজাতিগত, এই বিষয়গুলো একটু জানতে হবে। অর্থাৎ বৈচিত্র্য, বাস্তুতান্ত্রিক, বংশগত, আরেকটা কি আছে, প্রজাতিগত। এই তিনটা অংশ থেকে প্রশ্ন আসতে দেখা যায় মাঝে মধ্যে, তাই আমরা জীবের প্রজাতি নিয়ে যখন পড়বো তখন এই তিনটা অংশ নিয়ে একটু আলোচনা করবো বা জানবো। এছাড়া জীবের মধ্যে বিভিন্ন ধরনের মিথস্ক্রিয়া আছে, তারপর আন্তঃনির্ভরশীলতা আছে যে ব্যাপারটা, তারপর পরিবেশের ভারসাম্য রক্ষায় ধাঙর কি ভূমিকা পালন করে থাকে, স্ক্যাভেঞ্জার, ন্যাচারাল স্ক্যাভেঞ্জার কি ভূমিকা পালন করে থাকে। যেমন হচ্ছে যদি ঈগল পাখি না থাকতো বা শকুন যদি না থাকতো তাহলে পরিবেশের অবাঞ্ছিত যে ময়লাগুলো আছে সেগুলো খেয়ে মানে পরিবেশ করার মতো কেউ থাকতো না। তো ওরা আছে বলে কিন্তু আমাদের প্রাকৃতিক পরিবেশটা অনেকাংশে রক্ষা পায়, সেক্ষেত্রে তাদেরকে ধাঙর বা স্ক্যাভেঞ্জার বলা হয়। এছাড়া ওডামের মতে ধনাত্মক এবং ধনাত্মক আন্তঃক্রিয়া এবং ঋণাত্মক আন্তঃক্রিয়ার যে ব্যাপারটা আছে সেটা সম্পর্কে একটু জানতে হবে। কমেন্সালিজম, তারপর আছে কি আছে, ঋণাত্মক আন্তঃক্রিয়ার মধ্যে আছে আবার শোষণ, তার প্রতিযোগিতা, অ্যান্টিবায়োসিস, অর্থাৎ ধনাত্মক এবং ঋণাত্মক যে আন্তঃক্রিয়াগুলো আছে। ধনাত্মক এবং ঋণাত্মক যে আন্তঃক্রিয়াগুলো আছে এই টপিকসগুলো নিয়ে একটু আমাদের জানতে হবে। যেগুলো আমি লিখে দিচ্ছি সেগুলো নিয়ে মোটামুটি একটু আলোচনা করলেই হবে। সর্বশেষ অংশ বা সর্বশেষ যে প্রিপারেশন বা প্রস্তুতি। হ্যাঁ, এবং পরিবেশ কি ভূমিকা পালন করে থাকে জীবজগতে আমাদের বেঁচে থাকার জন্য, বা আমরা তার উপর কিভাবে নির্ভরশীল, কতটা নির্ভরশীল, অথবা তারা আমাদের উপর কতটা নির্ভরশীল। সো এই বিষয়গুলো নিয়ে এই জীবের পরিবেশ। তাহলে মোটামুটি আমি আলোচনা করার চেষ্টা করছি যে কয়টা চ্যাপ্টার, 5, 6, 7টা, হ্যাঁ 7টা অধ্যায়। এই 7টা অধ্যায়ের মধ্যে গুরুত্বপূর্ণ টপিকসগুলো কি কি এবং কোন জায়গাগুলো থেকে সৃজনশীল প্রশ্ন বেশিরভাগ আসতে দেখা যায় এগুলো নিয়ে আমি আলোচনা করার একটু শর্টলি চেষ্টা করছি। তো যে জিনিসগুলো দিয়েছি বা টপিকসগুলো দিয়েছি মূলত এই জিনিসগুলো বারবার দেখার জন্য বলা হচ্ছে রাজশাহী শিক্ষা বোর্ডের শিক্ষা টিম স্পেশালি, তার সঙ্গে সকল শিক্ষা বোর্ডকেই বলা হচ্ছে যে এই জিনিসগুলো থেকে বেশিরভাগ প্রশ্ন এসে দেখা যায়। এগুলো আমি মূলত আগে বলে নিয়েছি যে এগুলো সৃজনশীলের জন্য দেওয়া হয়েছে।
আর এমসিকিউর জন্য ওইভাবে স্পেসিফিক কোনো সাজেশন কেউ দিতে পারে না, সব কিছু করতে হয় এমনিতেই শর্ট সিলেবাস। তো অবশ্যই তোমরা ভালোভাবে প্রস্তুতি নিবে। আর পরীক্ষার শেষ অংশে আমি বলবো, মানে পরীক্ষার শুরুতে প্রিপারেশন শেষ অংশে আমি বলবো যে যে জিনিসগুলো অনেক সময় অনেক প্রশ্নে কিছু পয়েন্ট থাকে, সেই পয়েন্টগুলো গুরুত্বপূর্ণ, মানে জটিল কিছু কিছু পয়েন্ট থাকে, সেই পয়েন্টগুলো ভালোভাবে লিখবে, পয়েন্টগুলো বারবার লিখবে মনে থাকার জন্য, মনে রাখার জন্য। কিছু চিত্র আছে, চিত্রগুলো মোটামুটি প্র্যাকটিস করে যাবে ভালোভাবে, এবং দেখবে যে কোন অঙ্গে কোন অর্গানে, মানে কোন অঙ্গাণুতে কী কী অংশ আছে, তার নামগুলো কী কী, এই অংশগুলো সম্পর্কে একটু বেশি বেশি জানার চেষ্টা করবে। ক্লাস প্রথম অধ্যায়ে আমরা যেহেতু জানি যে অনেকগুলো সায়েন্টিফিক নেম আছে, সেগুলো একটু লেখার বারবার চেষ্টা করবে, অনেকগুলো কঠিন নাম, ল্যাটিন ভাষার নাম, এবং উচ্চারণ করে পড়ার তখন চেষ্টা করবে। ওকে, তার সঙ্গে আমি সর্বশেষ একটা কথা বলবো যে এই যে শর্ট সিলেবাস, এই শর্ট সিলেবাসের মধ্যেও দেখা যাচ্ছে যে সবার জন্য না, অনেক স্টুডেন্ট আছে যে স্যার এর মধ্যে যদি আমি 2-1টা অধ্যায় বাদ দিতে চাই, এটা সবার জন্য না, কিন্তু এটা অবশ্যই নেগেটিভ একটা বিষয় হবে। কিন্তু তারপরেও আমি বলতে চাই স্টুডেন্টদের সুবিধার্থে যে সবার শেষে যদি আমি 2-1টা অধ্যায় আরও যদি একটু স্কিপ করে যেতে চাই, তাহলে কোন অধ্যায়গুলো স্কিপ করে যেতে পারবো। যদি আমি এই কথাটাই যদি আমি বলি, এটা যদি অ্যান্সার দিই, মানে 100% যে অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসবে যদি আমি বলি, তাহলে আমি দিয়ে দিব যে 100% যদি প্রশ্ন আসে, সৃজনশীল আসে, তাহলে কোন অধ্যায়গুলো থেকে আসতে পারবে? দ্বিতীয় অধ্যায়। অবশ্যই এই অধ্যায় থেকে প্রশ্ন আসবে 100% কমন, যে এই অধ্যায় থেকে একটা সৃজনশীল আসবেই, একাধিকও আসার সম্ভাবনা আছে। কিন্তু এরপর কি আছে? চতুর্থ অধ্যায় আছে একটা, চতুর্থ অধ্যায় ডেফিনেটলি এখান থেকে প্রশ্ন আসবেই। তারপরে কি আছে? জীবের প্রজনন অংশে, অর্থাৎ 11 অধ্যায়। আর একটা মোস্ট ইম্পর্ট্যান্ট অধ্যায়, সেটা হচ্ছে 12তম অধ্যায়। এই 4টা অধ্যায়, 7টার মধ্যে যদি এই 4টা অধ্যায় কেউ পড়ে যায়, বা এই 4টা অধ্যায়ের সঙ্গে আমি আরেকটা অধ্যায় একটু অ্যাড না করে দিলে নয়, সেটা হচ্ছে প্রথম অধ্যায়। এই 5টা অধ্যায়ে যদি কেউ পড়ে যায়, তাহলে কিন্তু তার 100% তার পাস নিয়ে কোনো ধরনের চিন্তা থাকবে না। আর যারা গুড স্টুডেন্ট, ভালো স্টুডেন্ট এবং মিড লেভেলের স্টুডেন্ট, তাদের জন্য পাস নেই, তাদের সব কিছুই পড়তে হবে খুব ভালো রেজাল্ট করার জন্য। আর এটা কিন্তু একটা সুবর্ণ সুযোগ স্টুডেন্টদের জন্য ভালো রেজাল্ট করার, যেহেতু 6টা অধ্যায়, তাই আমরা সহজেই কিন্তু এখানে ভালো একটা মার্কস ক্যারি করতে পারি। তো অবশ্যই ভালোভাবে পড়বে। আর পরীক্ষার পর আরেকটি ভিডিও নিয়েও দেখা হবে, পরীক্ষা কেমন হলো সে বিষয়ে। ওকে, সে পর্যন্ত সবাই ভালো থেকো।